I, Sergio Gore, I, Sergio Gore, বৃহস্পতিবার 3 দিনের সফরে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। সার্জিও গোর মূলত দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং তিনি দায়িত্ব পালন শুরু করেছেন এবছরের শুরুর দিক থেকে। কিন্তু সার্জিও গোর কি কেবলই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ভারতে? না, তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক প্রেসিডেন্টের বিশেষ দূত বা স্পেশাল এনভয়, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের হয়ে এই অঞ্চলের দেশগুলোকে দেখভাল করেন তিনি। এখন তাহলে প্রশ্ন উঠতে পারে যে এই সার্জিও গোর কি ক্যারিয়ার ডিপ্লোম্যাট বা উনি কোথা থেকে আসতেন? সার্জিও গোরের জন্ম উজবেকিস্তানে। তিনি দীর্ঘদিন ধরেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নানাভাবে কাজ করেন। 2020 সালের ডোনাল্ড ট্রাম্পের যে সেই নির্বাচনের যে ফান্ড রেইজিং কমিটি ছিল, অর্থাৎ নির্বাচনের খরচ এবং আনুষঙ্গিক ব্যয়, সেই কমিটিরও প্রধানতম নেতা ছিলেন এই সার্জিও গোর। এবং এই সার্জিও গোরকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসার পরে তাকে বিভিন্ন দায়িত্বে, বিশেষ করে 2024-এর পরে তাকে কাজে লাগায়। তিনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় হোয়াইট হাউসের অন্যতম পরিচালকও ছিলেন। সার্জিও গোরের এই সফরকে রুটিন সফর বললে বোধ করি ভুল হবে না, কারণ তিনি যে পদমর্যাদায় কাজ করছেন, অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত, তার কর্মপরিধির ভিতরেই বাংলাদেশ পড়ে। ফলে তার বাংলাদেশ আসারই কথা। এটিকে কেউ কেউ তার জন্য ফ্যামিলিয়ারাইজেশন বা পরিচিতিকরণ সফর হিসেবে দেখতে চান। কিন্তু বাংলাদেশে একটি নতুন সরকার এবং বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে নির্বাচন এবং তারপরে বিএনপির সরকার গঠন এবং এই সরকারের 5 মাসের যে কর্মকাণ্ড এবং বিএনপি ক্ষমতায় আসার আগে গেল অন্তর্বর্তী সরকারের একেবারে শেষ সময়, অর্থাৎ 9 ফেব্রুয়ারি ঢাকা ওয়াশিংটন যে একটা বাণিজ্য চুক্তি সই হয়, সেই চুক্তির ফলো আপ, নানান কারণে কিন্তু সার্জিও গোরের এই সফরটিকে কেবল রুটিন বা পরিচিতিকরণ সফর হিসেবে দেখার সম্ভবত সুযোগ নেই। এই কথা এ কারণেই বলা যে এই সফরের মধ্য দিয়ে অনেকেই বলছেন যে নতুন একটি সরকার, বিশেষ করে নতুন যে রাজনৈতিক নেতৃত্ব তারেক রহমানের নেতৃত্বে, তার সরকারের অগ্রাধিকার কি, বিশেষ করে কূটনীতিতে, ব্যবসা বাণিজ্যে, বিদেশি বিনিয়োগে, সেটি বোঝা যুক্তরাষ্ট্রের জন্য দারুণভাবে জরুরি। মাথায় রাখা ভালো, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যে অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, তার পাশাপাশি এক ধরনের সামরিক প্রতিদ্বন্দ্বিতা এবং এক ধরনের প্রেস্টিজ ইস্যুও সম্ভবত তার সঙ্গে জড়িত আছে। সেসব ক্ষেত্রে বাংলাদেশের মতো একটি দেশ, তার যে ভৌগোলিক অবস্থান এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, মার্কিন যুক্তরাষ্ট্রের যে কৌশল, সেখানে বাংলাদেশের যে গুরুত্ব, তার পরিপ্রেক্ষিতে সরকারের অগ্রাধিকার এবং সরকারের সঙ্গে অন্যান্য দেশগুলোর, অর্থাৎ বাংলাদেশ সরকারের সঙ্গে অন্যান্য দেশগুলোর যে সম্পর্ক, সেটি নিয়ে সম্ভবত স্পষ্ট ধারণা পেতে চান মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত। একই সাথে আমরা যদি দেখি, আগের প্রশাসনের চেয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন খানিকটা ভিন্ন। আগের প্রশাসন গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, এরকম ইস্যুগুলো নিয়ে কথা বললেও এই প্রশাসনের অগ্রাধিকার মূলত ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ কীভাবে বাড়ানো যায় সেটি। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে অন্তর্বর্তী সরকারের সময় যে চুক্তি সই হয়েছে, সেই চুক্তি ফলো আপ করা, তার বাস্তবায়ন প্রক্রিয়া কত দূর, সেটির বাস্তবায়নের কৌশল কি, সেটির ক্ষেত্রে বাংলাদেশ আর কি করতে পারে, যুক্তরাষ্ট্র আর কি করতে পারে, সেক্ষেত্রে সরকারের রাজনৈতিক অবস্থান বোঝা, সেটিও সম্ভবত সার্জিও গোরের এই সফরের একটা বড় এজেন্ডা হতে পারে। অর্থাৎ সামরিক নিরাপত্তার পাশাপাশি ব্যবসা বাণিজ্য, অর্থাৎ অর্থনীতি, এবং বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের অন্যান্য দেশের যে যোগাযোগ, সেটি সম্ভবত যুক্তরাষ্ট্রের জানা বোঝা থেকেই সার্জিও গোরের এই সফর হতে পারে। এই কথা যখন বলছি, তখন প্রধানমন্ত্রী তারেক রহমান তার এই 5 মাসের শাসন আমলে মালয়েশিয়া হয়ে চীন সফর করেছেন এবং সেই চীন সফর নিয়ে চীনের সঙ্গে যে সমস্ত প্রকল্প বা চুক্তি বা সমঝোতা হচ্ছে, সেগুলো নিয়েও কি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো মাথা ব্যথা বা অস্বস্তি থাকতে পারে? চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, বিশেষ করে গেল আওয়ামী লীগ সরকারের সময়েই প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যে উদ্যোগ BRI, অর্থাৎ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, তাতে সম্পৃক্ত হয়েছে বাংলাদেশ এবং এর আওতায় বেশ কিছু প্রকল্পও বাস্তবায়িত হয়েছে, আরও কিছু কাজ চলমান। চীনা প্রেসিডেন্টের নতুন 4টি যে বৈশ্বিক উদ্যোগ, তার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে কিন্তু GDI, অর্থাৎ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভেও
বাংলাদেশ নাম লিখিয়েছে। ফলে কেউ স্বীকার করুক বা না করুক, এই অঞ্চলে বিশেষ করে দক্ষিণ এবং মধ্য এশিয়ায় চীনের প্রভাব ঠেকানো অথবা চীনের রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক প্রভাব কতখানি বাড়ছে সেদিকে যুক্তরাষ্ট্র, সেটা হোয়াইট হাউস বলি আর পেন্টাগন বলি কিংবা ট্রাম্প প্রশাসন বলি, তাদের সতর্ক নজর রাখা খুবই স্বাভাবিক। ফলে সেই জায়গায় চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, বিশেষ করে চীনের বিনিয়োগ, চীনের উপরে বাংলাদেশের অর্থনৈতিক নির্ভরশীলতা, সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অস্বস্তির কারণ হতে পারে কিনা সেই প্রশ্ন অনেকেই তুলছেন। কেউ কেউ মনেও করছেন যে এটি খানিকটা অস্বস্তির কারণ হয়তোবা। বিশেষ করে যে অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড 9 ফেব্রুয়ারি নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার স্বাক্ষর করেছিল, তার অংশ হিসেবে বাংলাদেশ অন্য দেশের সঙ্গে কিভাবে কতটুকু ব্যবসা বাণিজ্য করবে সেটির ক্ষেত্রেও কিন্তু যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা রাখার সুযোগ আছে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কে তো তার নিজের প্রয়োজনেই হয়তো চীনের সঙ্গে অথবা অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে হয়, সেটি মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেই ঠেকাতে পারে কিনা। কেউ কেউ এটিও বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এটিও বোঝে যে বাংলাদেশের মতো একটি দেশ, 16 কোটি বা মতান্তর 18 কোটি 20 কোটি মানুষের দেশ, একটা ছোট অর্থনীতি, ফলে আমাদের মতো একটি দেশকে নানান জায়গায় বিভিন্ন উন্নয়ন অংশীদার বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক রেখে ব্যবসা বাণিজ্য করে চলতে হয়। ফলে বাংলাদেশের এই হার্ড রিয়েলিটি মার্কিন যুক্তরাষ্ট্র বা ট্রাম্প প্রশাসনের না বোঝার কোনো কারণ নেই। কিন্তু সেখানে কতখানি বাংলাদেশকে কনভিন্স করে বাংলাদেশের সাথে এক ধরনের সুসম্পর্ক বজায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বার্থ উদ্ধার করতে পারে। আবার যেহেতু বাংলাদেশের গার্মেন্টস পণ্যের সবচেয়ে এককভাবে বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র, ফলে সেখান থেকেও যেন বাংলাদেশের অর্থনীতিতে, শ্রমবাজারে, বাংলাদেশের গার্মেন্টস খাতে কোনো ধরনের নেতিবাচক প্রভাব না আসে, সেই চেষ্টাও নিশ্চিতভাবেই থাকবে বাংলাদেশের তরফ থেকে। ফলে চীনের সাথে এই সম্পর্কের গভীরতা যতটাই বাড়ুক না কেন, সেটি যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগ বা চিন্তার কোনো কারণ কিনা সেটি সম্ভবত এই সফরে মার্কিন প্রেসিডেন্টের যে বিশেষ দূত আসছেন তিনি বুঝতে চাইবেন। এবং সেক্ষেত্রে ঢাকা কি করবে, বা অর্থাৎ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, তারা তাদেরকে বাংলাদেশের সে অবস্থানটা কতখানি তুলে ধরতে পারে তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। সার্জিও গোরের 3 দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে তার এবং তার রাষ্ট্রদূতের, বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত, তাদের বৈঠক হবে। এবং সে জায়গায় বাংলাদেশ মূলত যেটি দেখানোর চেষ্টা করবে বা যে অবস্থানটি তুলে ধরবে সেটি হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে অন্য দেশের সম্পর্ক যাই থাকুক না কেন, সেটি সরকারের যে ঘোষিত নীতি অর্থাৎ বাংলাদেশ ফার্স্ট, তার আলোকে অর্থাৎ বাংলাদেশের স্বার্থ সমুন্নত রাখার যে শপথ তারা নিয়েছেন সেই চেষ্টাটি মূলত তুলে ধরার চেষ্টা করা হবে। কিন্তু এর পাশাপাশি জ্বালানি খাত, সামরিক খাত এবং ব্যবসা বাণিজ্যে সেটির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে ঘনিষ্ঠতা অথবা যে নির্ভরতা সেটিও যেন আরও বাড়ে, সেই প্রচেষ্টাটিও সম্ভবত বাংলাদেশের পক্ষ থেকে থাকবে। ভুলে গেলে চলবে না, বাংলাদেশে রোহিঙ্গা যে সংকট, সেই সংকটে এখন পর্যন্ত একক দেশ হিসেবে সবচেয়ে বেশি অর্থ সহায়তা মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে থাকে। ফলে যে জয়েন্ট রেসপন্স প্ল্যান সেটিরও অন্যতম অংশীদার এই মার্কিন যুক্তরাষ্ট্র। এবং বাংলাদেশ যেহেতু জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে এবং যেহেতু জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব সবচেয়ে বেশি, ফলে সেই জায়গা থেকে ঢাকা ওয়াশিংটনকে চটাতে চাইবে এরকম কোনো উদ্যোগ নেবে না বলেই ধারণা। তারপরেও যে বিষয়টি পরিষ্কার করা জরুরি সেটা হচ্ছে বাংলাদেশের নিজস্ব কিছু অর্থনৈতিক বাস্তবতা রয়েছে, নিজস্ব কিছু ভৌগোলিক বাস্তবতা রয়েছে, আবার নিজস্ব কিছু রাজনৈতিক বাস্তবতাও রয়েছে। ফলে সেসবের একটা মিশেল হয়তো এই সফরে হবে। সম্ভবত প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, বিশেষ করে ভারতের যে নতুন হাই কমিশনার যিনি 12ই জুন ঢাকায় জয়েন করেছেন, তার প্রায় 1.5 মাস পরে তিনি আজকে প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসছেন, বৈঠক করছেন এবং সার্জিও গোর ভারত থেকে আসছে। ভারত সরকারের কোনো বার্তাও তিনি নিয়ে আসছেন কিনা, অথবা যেমনটা ধারণা করা হয় যে দিল্লির চোখ দিয়ে ওয়াশিংটন বাংলাদেশকে দেখে, সেটি এখনও প্রযোজ্য কিনা, এইসব অনেকগুলো বিষয় কিন্তু এর সঙ্গে জড়িত। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যে চেষ্টাটি থাকা উচিত এবং থাকবে বলে দেশের মানুষ বিশ্বাস করতে চান, যে সেখানে বাংলাদেশের মানুষের রাজনীতি, বাংলাদেশের মানুষের অর্থনীতি, এখানকার সমাজ কাঠামো, এখানকার অবকাঠামো, জনগণের অগ্রাধিকার ইত্যাদি বিবেচনায় নিয়েই বাংলাদেশ যুক্তরাষ্ট্র সহ প্রতিটি দেশের সঙ্গে তার স্বাধীন কূটনীতি এগিয়ে নেবে।